এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে বাংলাদেশের কেউ আসলে কথা বলে না। জ্ঞানী মানুষও কথা বলে না, মূর্খ মানুষও কথা বলে না। বলে না আসলে ভয়ে, যে এসব কথা বললে নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। আর দ্বিতীয় হলো যে সরকার থেকে কোনো চাকরির ডাক না আসতে পারে, মন্ত্রী হওয়ার ডাক কিংবা অন্য কোনো চাকরির ডাক না আসতে পারে। এই দুটো কারণে মূলত কেউ এই বিষয়টার উপর কথা বলে না। সাধারণত আসলে চাকরির ডাক আসতে পারা না পারার উপরই বেশিরভাগ এখানে জোর দেওয়া হয়। বিষয়টা কি? বিষয়টা হলো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাজ কি বা সেনাবাহিনীগুলোর কাজ কি। এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটার নানান উত্তর কিন্তু বাজারে আছে এবং সহজ দুই তিনটা উত্তর আছে, যে কাজ নাই ফলে সামরিক বাহিনী বন্ধ করে দাও। আর সামরিক বাহিনীগুলো থেকে উত্তর দেওয়ার চেষ্টা করা হয় যে আমাদের অবশ্যই কাজ আছে, আমরা প্রতিরক্ষা করব, ভারতের সাথে যুদ্ধ করব বা মিয়ানমারের সাথে যুদ্ধ করব বা বঙ্গোপসাগরে আমরা যুদ্ধ করব। প্রত্যেকে একটু আধটু এখানে চাতুর্যের অংশ নেয় এবং অনেকটা গায়ের জোরে নিজের লেজিটিমেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এবং যারা বলে যে না, যেহেতু মিলিটারির বাংলাদেশে কোনো কাজ নাই, ফলে মিলিটারি তুলে দেয়া হোক, কিন্তু তারা অনেকটা আবেগের বশে কথাটা বলে। এটা বাস্তবসম্মত কিনা এইটা তারা আসলে ঠিক মতো চিন্তা করে না। কারণ সত্য কথা হলো, বাংলাদেশের মিলিটারি বা সামরিক বাহিনীগুলো জনগণের সামনে তাদের অপরিহার্যতা ফুটিয়ে তুলতে পারেনি, একমাত্র জঙ্গিবাদী মানুষের সামনে ছাড়া। জঙ্গিবাদী মানুষের সামনে তাদের কি চাহিদা সেনাবাহিনীর? এই যে জঙ্গিবাদী মানুষগুলোর সাথে সেনাবাহিনী একত্রিত হয়ে হিন্দুদের সাথে যুদ্ধ করবে, মানে ভারতের সাথে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দ করবে, ভারত রাষ্ট্র ভেঙে দিবে, হিন্দুদের অধিকারে নিয়ে আসবে। এখন সামরিক বাহিনীর যারা চিন্তাশীল সদস্য আছেন, তাদেরকে আসলে এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে হবে যে এটাও বাস্তবসম্মত কিনা, কিংবা এটার মধ্যে ফাঁকি আছে কিনা। আলোচনাটা আমি একটু গড়িয়ে নিয়ে আমি কিছু সমাধানের রাস্তা দেখাবো। তার আগে বলে নিই, আমাকে আসলে কেন আজকে এই প্রশ্নটা নিয়ে আমি বক্তব্য দিতে বসলাম। আজকেই আমি একটা টক শো দেখছিলাম, মাহমুদুর রহমান মান্না উপস্থাপক, ব্রিগেডিয়ার সাখাওয়াত উত্তরদাতা হিসাবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত অনেক একেবারে আবেগ আপ্লুত হয়ে 2024-এর 5ই আগস্টের জঙ্গি উত্থানের পক্ষে কথা বলল। নানান ধরনের কথার মধ্যে আওয়ামী লীগের দোষ দিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দোষ দিয়েছে, যে দোষগুলা অনেকাংশে ভ্যালিড। মানুষও মনে করে যে এই দোষগুলা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। কিন্তু অন্যের দোষ ধরার আগে আমাদের এই মাহমুদুর রহমান মান্না এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত দুইজনকে চিনতে হবে। মাহমুদুর রহমান মান্না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, জাসদের রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে। তার অনেক সুনাম এবং অত্যন্ত সুবক্তা, সুন্দর কথা বলাতে বাংলাদেশে যে কয়েকজন মানুষ দক্ষ, তার মধ্যে মাহমুদুর রহমান মান্না অবশ্যই একজন। এবং এই ধরনের একজন রাজনীতিবিদ যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকে এবং ভূমিকা রাখে, অন্তত কথা বলায়, আমরা তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারায় জাতীয় অঙ্গনে মানে মান্না যে কণ্ঠ দিয়ে কথা বলতে পারে, সেই কণ্ঠ দিয়ে কথা বলাও আসলে আমরা খুব একটা পাই না যে তা না, পাই। কিন্তু মান্নার যেহেতু অনেক বয়স হয়ে গেছে, একটা ভারিক্কি অবস্থা গড়ে উঠেছে, সেই জন্য মান্না সাহেব অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এরকম মানুষের আসলে গুরুত্ব আছে। অন্যদিকে দেখলে দেখবেন যে তার অনেক ত্রুটি আছে। ত্রুটির মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে সাদেক হোসেন খোকা সাহেবের সাথে ফোনে বলছে যে লাশ পড়ে গেলে পড়ে যাক, অর্থাৎ একটা আগাগোড়া নষ্ট মানুষ, যে লাশ ছাড়া কিছু ভাবতে পারে না। মানে লাশ পড়ে যাওয়াতে একটা রাজনৈতিক অভিসন্ধি ফলপ্রসূ হবে, এটা তো আসলে খুবই নিম্নমানের চোর ডাকাতের বিষয়। আসলে সেটা তো যে কোনো সুষ্ঠু সমাজে, একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থায় কাম্য নয়। আবার রাজনৈতিক সাফল্য হিসাবে যদি আমরা মান্নাকে দেখি, মান্নার কিন্তু কোনো রাজনৈতিক সাফল্য নাই। আমরা যদি ধরেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ রুমিন ফারহানা সাফল্যের সাথে মান্নার সাফল্য তুলনা করি, মান্নার কোনো সাফল্য নেই। সেক্ষেত্রে কিন্তু রুমিন ফারহানার অনেক সাফল্য আছে। রুমিন ফারহানার রাজনীতিতে ভুল আছে, শুদ্ধতা আছে, সেটা ভিন্ন কথা। অন্তত একটা নির্বাচনী এলাকার মানুষের কাছে কিন্তু রুমিন ফারহানা প্রতিযোগিতা করে, ইলেকশন করে উনি দেখিয়ে দিয়েছেন যে উনি কিন্তু অন্তত একটা অঞ্চলের মধ্যে, তার রাজনৈতিক নির্বাচনী এলাকার মধ্যে তিনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। মাহমুদুর রহমান মান্না এমনকি এটুকুন যোগ্যতাও কিন্তু জাতির সামনে কখনো দেখাতে পারেননি। আবার ব্রিগেডিয়ার সাখাওয়াত,
এই লোক আমরা যেটা জানি যে খবর হিসাবে বোধহয় সত্য, সে হলো যে গম চুরি করতে গিয়ে চাকরি হারিয়েছে ব্রিগেডিয়ার হিসাবে। পরবর্তীতে নিজেকে, যেটা হয় বাংলাদেশে একটু বলতে লিখতে পারলে, সামরিক কৌশলবিদ হিসাবে প্রথম আলো ইত্যাদি পত্রিকায় কলাম লিখেছে। সে এই নাজমুল আহসান কলিমুল্লার কাছে পিএইচডি করেছে, করে নামের পাশে ডক্টরেট যোগ করেছে। সে ইউনুসের সাথে ক্ষমতা ভোগ করে তার প্রফেসরকে জেলে নিয়েছে, বা জেলে, অথবা সে একজন উপদেষ্টা বা মন্ত্রী থাকা অবস্থায় তার প্রফেসরের জেল খাটা বন্ধ করতে পারেনি। বোঝাই যাচ্ছে নাজমুল হাসান কলিমুল্লার মতো মানুষ যদি ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো মানুষকে পিএইচডি দেয়, বুঝতে পারছেন এটা হলো এক হাতে দেয়া আর এক হাতে নেয়া। একেবারে নিশ্চিন্তে বলে দেয়া যায় যে ব্রিগেডিয়ার সাখাওয়াত যে রিসার্চ করেছে ডক্টরেট পাওয়ার জন্য, ওইটা যে কোনোদিন আপনি টয়লেটে ফেলে দিতে পারেন পৃথিবীতে বা একটা রাষ্ট্রে, এমনকি ছোটখাটো কাজেও আসলে এই ধরনের পিএইচডি থিসিসের কোনো গুরুত্ব নাই। কিন্তু কলিমুল্লার দুঃখটা সে কোনোভাবে গুছালো না। সেই কলিমুল্লা সাহেবের নাকি চাকরিও চলে গেছে, উনি এখন জেলে আছেন কি জেলের বাইরে আছেন সেটাও আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়। শুনেছি জামিন পেয়েছেন ইত্যাদি ইত্যাদি। এবং প্রফেসর কলিমুল্লাহ অত্যন্ত ত্রুটিযুক্ত মানুষ, কিন্তু উনি যেভাবে জেল খেটেছেন ইউনুসের আমলে, সেটা তো কোনোভাবেই আসলে একজন মানুষ জেল খাটার, কোনো সভ্য সমাজে এই কারণে জেল খাটে না। আমরা দেখেছি যে কলিমুল্লাহ সাহেব এর চেয়ে অনেক বেশি সমালোচনা করে, ইউনুসের চেয়ে অনেক বেশি সমালোচনা করে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একেবারে ফুলে ফেপে উনি কিন্তু জাতির সামনে এইসব বক্তৃতা বিবৃতির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। যদিও উনি এর আগে নির্বাচন পর্যবেক্ষক, তারপরে একজন প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেটাও শেখ হাসিনা সরকার নিয়োগ দিয়েছিল। সেগুলোর পরেও তার সবচেয়ে বড় পরিচিতি এসছে সে যখন সরকার বিরোধী, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরোধী কথাবার্তা বলা শুরু করে, তখন কিন্তু তার কোনো বিপদ হয়নি। যাই হোক, এই ব্যক্তিগুলো সম্পর্কে এত কথা কেন বললাম বুঝতে পারছি না। ব্রিগেডিয়ার সাখাওয়াত কিছু ইন্টেলিজেন্স রিভিল করেছে, যেটা আমরা আলাদাভাবে শুনেছি, কিন্তু সে যেটা বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আর্মি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গেছে, এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার ৩ তারিখে শেখ হাসিনার সাথে বেয়াদবি করেছে। সে তার মতো করে বলেছে, আমরা বুঝতে পেরেছি যে এই লোক ৩ তারিখে বেয়াদবি করে বসেছে যে সংবিধান অনুযায়ী যাবে, আসলে সংবিধান অনুযায়ী পরে কিছু যায়নি। এবং ওই পরিস্থিতিটা চিন্তা করতে অত্যন্ত কষ্ট হয় যে জেনারেল ওয়াকারের মতো একজন চরম জঙ্গি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বা কি ভুলে নিয়োগ দিলেন, আর সে কিভাবে এত বড় সাহস পায় যে রাজনৈতিক নিয়োগদাতার বিরুদ্ধে এইভাবে সে গর্দান উঁচু করে সে শেখ হাসিনার বিরুদ্ধে চলে যায়। এগুলো নিয়ে ভবিষ্যতে গবেষণা করা উচিত, এবং গবেষণাটা আসলে অনেক ভালোভাবে করা উচিত। এমনকি জেনারেল ওয়াকারের মগজটারও গবেষণা হওয়া উচিত, যে এই মগজে কিভাবে, মানে এত বড় বিশ্বাসঘাতকতা, যেটা আসলে একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা না, বা নিয়োগকর্তার সাথে বিশ্বাসঘাতকতা না, রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, এটা হতে পারতো জেনারেল ওয়াকার আজকে নিজে হিরো হিসাবে বলতে পারতো যে আমি তো মানুষের সাথে, সরকারের সাথে, সরকারের বিরুদ্ধে গিয়েছি কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি, এই কথাটা তার আজকে বলার সুযোগ থাকতো। যদি 2024-এর জঙ্গি উত্থানের ফলে বাংলাদেশ শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিচ্ছিলেন তার চেয়েও আরো দ্রুত গতিতে এগিয়ে নেয়া কিংবা এগিয়ে যাওয়ার একটা পথ এই জঙ্গি শ্রেণী তৈরি করতে পারত। কিন্তু যারা পৃথিবী বোঝেন, যারা রাজনীতি বোঝেন, যারা সভ্যতা বোঝেন, যারা ইতিহাস বোঝেন, তারা জানেন যে 2024-এর জঙ্গিরা যা যা ঘটাতো আজকে, অন্তত আমি তো মনে করি আমার মতো 5-10 জন স্বচ্ছ চিন্তার মানুষ আছে বাংলাদেশে, যারা জঙ্গি উত্থানের আগে বুঝতে পারছিল যে 2 বছর পরে, মানে আজকে 2026-এ দেশটা যেখানে, এখানেই কিন্তু দেশটা নিয়ে যাবে এই জঙ্গিরা, তাই না? এখানে অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরও ব্যর্থতা, যে তারা তো এই ধরনের মানুষ প্রস্তুত করাতে, আমি তো নিজের চিন্তা করে বড় হয়েছি। আমাকে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থেকে কখনো কোনো চিন্তা শেখানো হয়নি। তাদের কোনো কর্ম নাই, লেখার কর্ম, গবেষণার কর্ম, সামাজিক কর্মসূচি কিছুই তো ছিল না। তো সেখানে আসলে এই ধরনের মানুষ তৈরি হবে না, সেটাই স্বাভাবিক। তারপরেও তো আমরা কিছু মানুষ, একেবারে সংখ্যালঘু বলা যায়, আমরা বুঝতে পারছিলাম যে এই দশাটাই বাংলাদেশের হবে। এই যে বাংলাদেশের আজকে যত অধপতন, এবং এই অধপতন সামনের দিকে যেতে থাকবে, এই অধপতন থেকে যেদিন ফিরে আসবে সেই দিন তো আমার এই বক্তৃতাগুলো যারা শুনছেন তাদের সামনে আমার তো আর বক্তৃতা দেওয়ার আসলে কোনো মুখ থাকবে না। থাকবে, আমি কি ওই রকম একজন নির্লজ্জ মানুষ হতে পারি যে গতকাল একটা জিনিস বললাম আজকে ফললো না, তারপরে আমি আবার বক্তৃতা দিচ্ছি, আবার বললাম যে একটা জিনিস আগামীকাল ফলবে, সেটা ফললো না, পরের দিন বক্তৃতা দিচ্ছি। এত নির্লজ্জ বক্তা হওয়া তো আসলে আমার পক্ষে সম্ভব নয়। যাক, আবার ওই কথায় ফিরে আসি যে 2024-এ সামরিক বাহিনী
সম্পূর্ণরূপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের অনেকে হয়তো এটাও বুঝতে পারেনি আজকে বাংলাদেশের যে অধপতন এটা হবে, তারা বুঝতে পারেনি। অনেকে আসলে জঙ্গিরা যে জজবা তুলেছিল, যেইভাবে ওরা কি বলে কেয়স বা যেইভাবে তারা উন্মাদনা তৈরি করেছিল, নানান ধরনের অভিনেতা অভিনেত্রী নামিয়ে নিজেরা অভিনয় করে, সেই সবের সময় আসলে অল্প শিক্ষিত বা রাজনৈতিকভাবে অসচেতন মানুষ অনেক কিছু বুঝতে পারে না, তারা এই ধরনের যে কোনো উন্মাদনার সাথে শরিক হয়, সেটাও আছে। কিন্তু আজকে তো বাংলাদেশ সামরিক বাহিনীগুলোর অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে যে তারা সত্যি সত্যি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিল। আর সেটাও যদি না বুঝতে পারে, এই যে বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, যে শেখ হাসিনা সরকারের আমলে 7% থেকে বা 6.8% থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে 2.2% নেমে আসলো, এটার জন্য তো সম্পূর্ণরূপে সেদিন যারা এই জঙ্গি উত্থানটা ঠেকাতে পারো তো তারা দায়ী হয়ে যায়। অন্যদের দায় আসবে, কিন্তু বিশেষ করে ওয়াকার এবং তার বাহিনীর দায় কিন্তু সবচেয়ে বেশি আসবে, কারণ তখন আসলে সরকারের কিছু স্ট্র্যাটেজিক ভুলের কারণে আসলে এই সামরিক বাহিনীকে দরকারই ছিল না এই আন্দোলনটা থামানোর জন্য। যাই হোক, সেই দুঃখের কথা বললে কি লাভ, কিন্তু ওদেরকে সুযোগ দিয়ে দেওয়াতে যে তোমরা থামাও, ওরা কিন্তু সরাসরি নিয়োগকর্তা থেকে শুরু করে রাষ্ট্র থেকে সবার বিরুদ্ধে চলে গেল। এই চলে যাওয়াটাও কিন্তু সামরিক বাহিনীর সামষ্টিক চিন্তা এবং শিক্ষাগত যোগ্যতার যে ঘাটতি, সেটাই কিন্তু প্রমাণ করে। আমি যেটা দিয়ে বক্তৃতাটা শুরু করেছিলাম যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কি কাজ, এইটা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু স্পষ্ট না। স্পষ্ট শুধু একটা শ্রেণীর কাছে, যারা আমার মনে হয় সংখ্যায় 2 কোটির বেশি হবে না, বা আরো 5, 7, 10 কোটিও হতে পারে, কিন্তু মাত্রা সবার সমান না, যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আমাদের সেনাবাহিনী, ভারতকে পরাজিত করবে এবং সেখান থেকে গনিমতের মাল সংগ্রহ করবে। অবশ্য আর্মি আরেকটা লেজিটিমেসি তাদের দেখায়, যে ভারতের সাথে যুদ্ধ করবে 2 দিন বা কি 2 সপ্তাহ বা এরকম একটা সময় তারা ঠেকিয়ে রাখবে ভারতীয় বাহিনীকে। ততদিনে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে জাতিসংঘ বা অন্যান্য সুপার পাওয়ারকে ডেকে আনবে, একটা মধ্যস্থতা করবে, যুদ্ধটা থেমে যাবে। এটা হলো তাদের চিন্তা ভাবনা। কিন্তু 2 সপ্তাহের জন্য ভারতের সাথে বাংলাদেশ কেন যুদ্ধ করবে, বা ভারতই বা বাংলাদেশকে কেন আক্রমণ করবে? আর আক্রমণ করলে 2 সপ্তাহের মধ্যে সেই যুদ্ধ ঠেকিয়ে রাখতে পারবে, এই নিশ্চয়তা কি আছে? যাই হোক, আলোচনায় চলে যায় যে আসলে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর লেজিটিমেসিটা কিভাবে ক্রিয়েট হতে পারে। এইটা আমি এতক্ষণ পর্যন্ত চিন্তা খোরাক দিলাম। আমি মনে করি যে আমাদের সামরিক বাহিনীগুলোকেই সৃষ্টিশীল ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করে জাতির সামনে তারা যে এক্সিস্ট করার কারণ আছে সেটা তারা কিন্তু দাঁড় করাতে পারে। এখন কিছু কিছু কারণে তারা চাকরি করে, এগুলো তারা বিজ্ঞপ্তিতেও দেয়। সেনাবাহিনীর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকে যে জাতিসংঘে পিস কিপিং মিশনে তারা যাবে। কত দুর্বল চিন্তা ভাবনা এবং কত ঠুনকো একটা কারণ এবং আত্মমর্যাদাহীন কারণ। সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এটা লেখা থাকে, আমি অনেক জায়গায় দেখেছি, এবং ওরা কাগজে লেখে, ওয়ালে সেটা সেটে রাখে। কত দুর্বল চিন্তা ভাবনা এই ওয়াকার বাহিনীর। এত দুর্বল চিন্তা ভাবনা থেকে কিন্তু ওয়াকারের মতো একটা পরিপূর্ণ জঙ্গি উৎপাদিত হয়েছে। তার তো আসলে আর কোনো কাজ নাই, তার তো চিন্তার কোনো ক্ষেত্র নাই, চিন্তার বিকাশের কোনো জায়গা তার নাই। এখন আমরা দেখলাম যে এই ওয়াকারি বিভিন্ন ইসলামিক সেন্টার গড়ে তুলছে, অর্থাৎ মাদ্রাসা, মূলত বলা যায় যে সামরিক বাহিনীর অভ্যন্তরে তারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। সামরিক বাহিনী সবচেয়ে বড় লেজিটিমেসি মানুষের চোখে, আমি সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো সদস্যদের উদ্দেশ্যে কিন্তু আমার আবেদন জানাচ্ছি, বাংলাদেশের মানুষের কাছে তাদের সবচেয়ে বড় লেজিটিমেসি কিন্তু ওই জায়গাটায়, যে আমাদের যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে দেখা যায় যে সামরিক বাহিনীগুলো যথেষ্ট তড়িৎ পদক্ষেপ নেয়। আমরা অনেক জায়গায় দেখেছি, সেই যে কোনো ঘূর্ণিঝড়, বন্যা, আগুন লাগা কিংবা বিল্ডিং ভেঙে পড়া, রানা প্লাজা, সব জায়গায় কিন্তু আমরা এটা দেখেছি যে মানুষ কিন্তু তখন একটা অনুভব করে যে না, আমাদের সেনাবাহিনী এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে রক্ষা করে। এটা কিন্তু সেনাবাহিনীর, অর্থাৎ বাংলাদেশের সব মানুষের চোখে এইটা এখন পর্যন্ত একমাত্র যৌক্তিক এবং বৈধ লেজিটিমেসি। দেখুন, আমি অত্যন্ত সৎভাবে কথা বলছি, সামরিক বাহিনী সদস্যদের বলছি। পাশাপাশি আরেকটা কথা বলে দিই যে আমাদের সেনাবাহিনী কি দরকার, এই প্রশ্নটা আসলে ওইভাবে না করে সেনাবাহিনীকে আমরা এই মর্যাদাটুকু দেই যে যে কোনো রাষ্ট্রের একটা প্রতিরক্ষার বা সম্মানের গৌরবের প্রতীক সামরিক বাহিনীগুলো। সাধারণত সামরিক বাহিনী নাই বিশ্বে তো এমন দেশ খুব কম, বেশিরভাগ দেশেরই কিন্তু একটা না একটা সামরিক বাহিনীগুলো আছে। ইউরোপের দিকে আমরা যদি তাকাই, ইউরোপে তো এখন আর কোনো দেশ কোনো দেশের সাথে যুদ্ধ করে না। পশ্চিম এশিয়ার দিকে যদি আমরা তাকাই, একেবারে পশ্চিম এশিয়ার সবগুলো দেশের মধ্যে প্রত্যেক দেশের সামরিক বাহিনী আছে, তারা তো কেউ কারোর সাথে যুদ্ধ করে না। কাজে সামরিক বাহিনীগুলোকেই আসলে ওই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে, যে যেসব দেশ যুদ্ধ করে না তারা কিভাবে তাদের দেশের জনগণের সামনে সেই সামরিক বাহিনীগুলো নিজের লেজিটিমেসি ক্রিয়েট করে। হ্যাঁ, একটা হতে পারে যে তারা সাম্রাজ্যবাদী অন্য দেশে যুদ্ধ করে, সেটা তো আসলে সেটা আমেরিকার জন্য সত্য, কিন্তু স্পেনের জন্য তো সত্য না। আমি এক্সাম্পল হিসাবে বললাম, কিন্তু স্পেনের তো সামরিক 3টা বাহিনী আছে,
বা স্পেনেরও যেহেতু সমুদ্রের পাশে, তার একটা কারণ থাকতে পারে। সুইজারল্যান্ডের কি কারণ থাকতে পারে সামরিক বাহিনী থাকার? এখন যেমন মনে হচ্ছে যে সামরিক বাহিনী রেইজি করা হচ্ছে কি বলে যে জাতিসংঘে পিস কিপিং মিশনে পাঠানোর জন্য। এটা কিন্তু সামরিক বাহিনী ভালোভাবে জানে যে এই পিস কিপিং মিশনের বাজেট প্রতি বছর কমে আসে, ভবিষ্যতে একদিন পিস কিপিং মিশন নাও থাকতে পারে, বা এমন পরিমাণে থাকবে যে আমাদের এত কম সংখ্যক সামরিক বাহিনীর লোকজন ওখানে যাবে যে সেটা আসলে কোনোভাবেই আর তাদের জন্য লাভজনক হবে না। ফলে এই জায়গাটা এখনই এই লাভের কথাটা বাদ দিয়ে দিতে হবে। আরেকটা জায়গায় মানুষের সন্দেহ আছে, বাট তারা কাজ করে, যেটা হলো সামরিক বাহিনী অনেক ব্যবসা বাণিজ্য করে, রাষ্ট্রই তাদেরকে দেয় রাস্তা বানানো কিংবা ডেভেলপমেন্ট প্রজেক্ট দেয়, এরকম আমরা জেনেছি যে অনেক কিছু তারা করেছে। এইটা অনেকটা পাকিস্তানের নকল করা জিনিস, এবং বাংলাদেশের সামরিক বাহিনীগুলো মূলত পাকিস্তানের পদ্ধতিতে কিন্তু তারা চিন্তা করে। এইখানেও সামরিক বাহিনীর নেতৃত্বকে এগিয়ে আসতে হবে যে আসলে কি আমরা পাকিস্তানের মতো একটা রাষ্ট্র হতে পারবো, যেখানে সামরিক বাহিনীগুলো থাকবে রাজনৈতিক শক্তির চেয়ে শক্তিশালী। আর সেই ব্যবস্থা কি পাকিস্তান রাষ্ট্র হিসাবে এগিয়ে গেছে? একটা এমন একটা ধর্মীয় রাষ্ট্র ক্রিয়েট করেছে যে পৃথিবীর বৃহত্তম ভিখারি শ্রেণী তৈরি করেছে। বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষের চেয়ে অশিক্ষিত, জমিদার শ্রেণীর চেয়ে, কিন্তু বাংলাদেশের মানুষের একটা অতি দরিদ্র মানুষেরও রাজনৈতিক অধিকার বোধ কিন্তু পাকিস্তানের যে কোনো ওই যে প্রজা শ্রেণী, আমি যেটা বলি 80% প্রজা শ্রেণী বা জমিদারের কর্মী শ্রেণী, তাদের যে কোনো মানুষের চেয়ে কিন্তু পাকিস্তানের বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার বোধ বেশি। এই রকম রাজনৈতিক অধিকার বোধ সম্পন্ন জাতিতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো কি পাকিস্তানের আদলে নিজেদের যদি প্রতিষ্ঠা করে সেটা কি টেকসই হবে? আরেকটা জিনিস বাংলাদেশের মানুষ সামরিক বাহিনীগুলোর কাছে সবসময় প্রত্যাশা করে, যেহেতু আমাদের রাষ্ট্রটা দুই ভাগে বিভক্ত, অর্থাৎ একটা মুক্তিযুদ্ধের পক্ষের মূল ধারা, আরেকটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গি মৌলবাদী পাকিস্তানি সেকুলার ধারা। এই দুই ভাগে বিভক্ত হলে যে কোনো রাজনৈতিক বিবাদে দুই পক্ষই আশা করে যে সামরিক বাহিনী তাদের পক্ষ নেবে, এবং সামরিক বাহিনী যতবার মুক্তিযুদ্ধের পক্ষে নিয়েছে ততবার কিন্তু তার লেজিটিমেসি দীর্ঘমেয়াদে বেড়েছে। যতবার তারা মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে গেছে ততবার কিন্তু তাদের লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে, অন্তত আন্তর্জাতিকভাবে বা গভীরতর দৃষ্টিতে। সহজ দৃষ্টিতে তো আসলে আমার কাছে মইনুল আহমেদের পদক্ষেপ প্রশংসিত, জামাতের শফিকের কাছে ওয়াকারের পদক্ষেপ প্রশংসিত, কিন্তু এর ঊর্ধ্বে গিয়ে সেনাবাহিনীকে ভাবতে হবে যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এখানে রাষ্ট্রের একটা স্বপ্ন ছিল, কেমন রাষ্ট্র হবে সেটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। সেগুলো কিন্তু সামরিক বাহিনীর নেতৃত্বকে ভাবতে হবে। তারা ভাবার মতো তাদেরকে আসলে পরিবেশ দেয়া হয় নাই, এটাই আমরা সার্বিকভাবে বুঝি। কারণ সামরিক বাহিনীর যে অবস্থা, বিশেষ করে ওয়াকার গত 2 সপ্তাহে, ওয়াকার তো হয়তো 1 বছর পরে চলে যাবে, কিন্তু শেষ বয়সে এসে যেটা দেখাচ্ছে, এই রকম মোটামুটি একেবারে একটা মাদ্রাসার সে বা রাজনৈতিক দলের নেতা হিসেবে সে আবির্ভূত হবে, এটাও কেউ কেউ বলছে যে জামাতের ভবিষ্যৎ আমির। কিন্তু সার্বিকভাবে তো এটা কোনো সুস্থ সামরিক বাহিনী বা সেনাবাহিনী প্রধান করে না, আমাদের অতীতের কেউ তো করে নাই। এমনকি সবচেয়ে বড় জঙ্গি হিসাবে যাকে দেখলাম, ইকবাল করিম ভুঁইয়া, সেও তো সেনাবাহিনী প্রধান থাকতে করেনি, এখনো কিন্তু প্রকাশ্যে সে করছে না যা কিছু জেনারেল ওয়াকার যেগুলো করছে। আরেকটা জিনিস আমাদের দেখা দরকার, প্রশ্ন আকারে রাখছি, সেটা হলো সামরিক বাহিনী পুলিশ বাহিনীর সাথে একটা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। এই জায়গা থেকেও কিন্তু সামরিক বাহিনী পুলিশ বাহিনী দুটোকে কিন্তু ভাগ হয়ে যেতে হবে। রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলায় ভবিষ্যতে আর কখনো অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে যেন সামরিক বাহিনীকে ব্যবহার করতে না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। পুলিশ বাহিনীকেও সামরিক বাহিনীর সাথে কারণে অকারণে ঝগড়াঝাটিতে যাওয়া চলবে না। দুটো আলাদা, দুটোর কাজ আলাদা। আসলে আমি যেটা সংক্ষেপে বলতে চাই, আমি আপনাদেরকে সামরিক বাহিনীর সদস্যগুলোকে চিন্তার খোরাক দিলাম। আমার মনে হয় আপনারা সুচিন্তার মাধ্যমে বের করবেন যে আপনারা যেন গোটা জাতির কাছে, অন্তত একটা বড় অংশের কাছে, আপনারা যে এই রাষ্ট্রের জন্য জরুরি সেটা আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন। আমি মনে করি যদি আপনারা ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করেন তাহলে এটা প্রতিষ্ঠিত করতে পারবেন, এবং এটা প্রতিষ্ঠিত করলে মানুষের মনে আর ওই প্রশ্ন থাকবে না যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাজ কি। শুধু জঙ্গিদের কাছে আপনাদের লেজিটিমেসি থাকবে যে কোনো মূল্যে ভারতের সাথে যুদ্ধ করা। যুদ্ধ যদি কোনো কারণে করতে হয় সবার সাথে করবে, কিন্তু আসলে যুদ্ধ করার জন্য সামরিক বাহিনী আমাদের মতো দেশের ভূরাজনৈতিক লোকেশনে থেকে সেভাবে চিন্তা না করে আরো ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করা যেতে পারে। আমাদের একটা বড় প্রয়োজন আছে বঙ্গোপসাগরে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করা। সেখানেও যদি আমরা যুদ্ধ দিয়ে পিকচারটা কল্পনা করি, সেখানেও কিন্তু আমাদের জোট দরকার, অর্থাৎ অন্য কোনো দেশের সাথে এলাই হয়ে থাকা দরকার, অথবা নিরপেক্ষভাবে এমনভাবে থাকা দরকার আমাদেরকে সবাই যেন সুইজারল্যান্ডের মতো ট্রিট করে। বাংলাদেশকে তো বঙ্গবন্ধু বলেছিলেন যে এটা হবে পূর্ব দিকের সুইজারল্যান্ড। আমরা তো সেই রকম একটা আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা কিন্তু সেটা, কিন্তু আমরা মেধা দিয়ে, কূটনীতি দিয়ে, প্রজ্ঞা দিয়ে সেই জায়গাটা জাতিটাকে আমরা কিন্তু নিতে পারলাম না।
এখন এটা নিতে গেলে সামরিক বাহিনী যদি মনে করে যে সুইজারল্যান্ড হয়ে গেলে আমাদের বাতিল করে দিবে, সেভাবেও চিন্তা করার দরকার নেই। সামরিক বাহিনী সবসময় থাকবে, কিন্তু তাদেরই এমনভাবে ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হবে, এবং রাষ্ট্রে অতিরিক্ত খবরদারি করা যদি তারা বন্ধ করে, সেখানেও কিন্তু একটা লেজিটিমেসি বেড়ে যায়, এটা কিন্তু কমে না। জোর করে ভয় দেখিয়ে বন্দুক আছেই বলে যে কোনো একটা অবস্থান নিয়ে হঠকারিতা করা, কোনোটাই কিন্তু লেজিটিমেসি কিন্তু সামরিক বাহিনীগুলোর বাড়ায় না। আমার মনে হয় আমি যথেষ্ট চিন্তার খোরাক দিতে পেরেছি। আনসার হয়তো পুরোটা দিতে পারিনি, এই আনসার ক্রিয়েট করতে হবে রাষ্ট্রকে এবং সামরিক বাহিনীগুলোর লিডারশিপকে। তবে আমি এটা বলতে পারি, বাংলাদেশের সব শাসকের মনে, সেই একেবারে সব শাসক, কারো নাম বলা লাগবে না, সবার মনে এই প্রশ্নগুলো আছে সামরিক বাহিনী নিয়ে, কিন্তু উত্তরগুলো কিন্তু কারো এখন পর্যন্ত জানা ছিল না। কিন্তু এই উত্তর না পেলে বাংলাদেশ জাতির আর সামরিক বাহিনী সবসময় দুইটা একজন আরেকজনের কমপ্লিমেন্ট না হয়ে, পরিপূরক না হয়ে প্রতিপক্ষ হয়ে থাকবে। সেটা কখনোই সামরিক বাহিনীর অ্যাজ এ ইনস্টিটিউশন তাদের স্বার্থের জন্য কিন্তু মঙ্গলজনক নয়।